আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 11তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা গত লাইভ ক্লাসে আমরা পলিমরফিজম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা সেখানে পলিমরফিজম কি জিনিস সেটা জেনেছি, পলিমরফিজম কত ধরনের। এছাড়াও আমরা মেথড ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং সম্পর্কে আমরা জেনেছি। এছাড়াও আমরা জেনেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে জেনেছি। আমাদের যে জিনিসটা বাকি ছিল সেটা ছিল সিল্ড ক্লাস, তার ব্যবহার আজকে আমরা দেখব। ওই অধ্যায়ের এই বাকি অংশটুকু দেখব, তারপরে আমরা আমাদের আজকের যে 11তম অধ্যায় আমাদের সিলেবাসে ইনহেরিটেন্স সম্পর্কে তারপরে আমরা দেখব। তাহলে বন্ধুরা চলো, তো প্রথমেই আমরা দেখি যে আন্ডারস্ট্যান্ড পলিমরফিজম চ্যাপ্টারের সিল্ড ক্লাস কি জিনিস। আসলে আমরা এই নামটা দেখে কি বুঝতে পারি যে সিল্ড মানে কি কোনো জিনিসের রেস্ট্রিকশন দেয়া, আসলে তার মধ্যে কিছু রুলস অ্যাপ্লাই করা, তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন সেই ক্লাস মেনে চলবে। তাহলে আমরা জেনে নেই যে তার কি কি রুলস গুলো আমাদের থাকবে আর কি, যেগুলো রেস্ট্রিকশন গুলো থাকবে আমরা সেগুলো জানবো। তাহলে আমরা প্রথমেই দেখব যে তার কি কি রেস্ট্রিকশন রয়েছে। সিল কিওয়ার্ড দ্বারা কোনো ক্লাস এবং মেথড ডিফাইন করলে তা সিল ক্লাস বা সিল মেথড তৈরি হয়। তাহলে আমরা যে জিনিসটা ইউজ করব, সিল যদি আমরা ইউজ করি, এটি কিন্তু একটি কিওয়ার্ড, এটিকে আমরা অ্যাপ্লাই করলে সেই ক্লাস বা মেথডটি সিল্ড হয়ে যাবে এবং তার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এরপরে আমরা যেটা পারবো, কোনো ক্লাসকে সিল করলে তাকে ইনহেরিট বা ডিরাইভ করা যায় না। যদি আমরা কোনো ক্লাসকে সিল করি তাহলে তাকে ইনহেরিট করা যাবে না বা ডিরাইভ করা যাবে না। আমরা পরবর্তীতে আমরা শিখবো যে ইনহেরিট কি আসলে। এরপরে যদি সিল মেথড তৈরি করি যদি আমরা, তাহলে তাকে ওভাররিডেন করা যায় না। আর আমরা কিন্তু পূর্বে অধ্যায়ে পড়েছিলাম যে স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম। স্ট্রাকচার কিন্তু ইমপ্লিসিটলি সিল করা, কারণ তাকে ইনহেরিট করা যায় না। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্ট্রাকচার অধ্যায়টা সম্পর্কে। তাহলে ওটাকে কিন্তু আমরা ইনহেরিট কিন্তু করা সম্ভব না। আমরা যখন স্ট্রাকচার পড়েছি, আমরা স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে কিন্তু পার্থক্য করেছিলাম। সেখানে কিন্তু আমরা ক্লাসকে ইনহেরিট করা যায়, বাট কি স্ট্রাকচারকে ইনহেরিট করা যায় না। সিল ক্লাস ব্যবহার করলে যে তাকে ইনহেরিট করা যায় না, সেই বিষয়টাকেই কিন্তু আমরা দেখব যে আমরা ইনহেরিট করার চেষ্টা করব এই প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু আমরা কিন্তু সেটাকে ইনহেরিট করতে পারবো না, আমাদেরকে এরর মেসেজ দেখাবে। তাহলে আমরা দেখি প্রোগ্রামটা। আমরা প্রথমেই কিন্তু নিলাম কি, সিল্ড নামে কিওয়ার্ড নিলাম একটি। আমরা শুরুতেই বলেছি যে কোনো ক্লাস বা কোনো মেথডকে পূর্বে যদি সিল্ড লেখা থাকে তাহলে কি হবে, সেটা সিল্ড হয়ে যাবে। ক্লাস নিলাম আমরা, সেটার নাম হচ্ছে অ্যানিমাল, তার মেথড রয়েছে ভয়েড ইট এবং এখানে একটি মেসেজ রয়েছে। তারপরে আরেকটি ক্লাস নিলাম, সেটার নাম হচ্ছে ডগ। আমরা ডগ ক্লাসে বসে অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করার চেষ্টা করলাম। আমরা জানি এই সিম্বলের মাধ্যমে ইনহেরিট করা যায়, আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো এটা সম্পর্কে। এরপরে আবার ডগ ক্লাসের মেথড রয়েছে এই বার্ক, যার একটি মেসেজ সে শো করবে। এরপরে আমরা মেইন মেথডের জন্য মেইন যে ক্লাসটি নিলাম সেটা হচ্ছে টেস্ট সিল্ড। আমরা ইউজুয়াল আগের মতোই সেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখবো। এরপরে আমরা ডগ ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তাই না? তাহলে কি হবে, এই অবজেক্টের সাহায্যে আমরা এই ইট মেথডকে কল করব, আবার আমরা বার্ক মেথডকে কল করব। কিন্তু যেহেতু এটা সিল্ড ক্লাস, তাহলে কি এটাকে ইনহেরিট করা যাবে না। তাহলে কি করবে, কম্পাইলার কিন্তু এরর দেখাবে। সেই এররটা কি সেটা দেখার জন্যই কিন্তু আমরা এই প্রোগ্রামটি লিখলাম। তাহলে কি এরর দেখাবে, যে কম্পাইল টাইম এরর হবে।
যে ডগ ক্লাস, এই যে ডগ ক্লাসটা সে কি করতে পারবে না, ক্যান নট ডিরাইভ ফ্রম সিল টাইপ, এই অ্যানিমাল ক্লাসকে সে ডিরাইভ করতে পারবে না বা তাকে ইনহেরিট করতে পারবে না। তাহলে কিন্তু এই ধরনের একটা মেসেজ কিন্তু শো করবে। তাহলে আমরা সিল ব্যবহারের ফলে দেখলাম যে তাকে কিন্তু ইনহেরিট করা যায় না বা তাকে ডিরাইভ করা যায় না। তাহলে আমরা পূর্বে থিওরিতে যা পড়লাম, আমরা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সে বিষয়টি কিন্তু আমরা দেখলাম। তাহলে আমরা সিল ব্যবহার করলে কিন্তু তাকে এভাবে আমরা রেস্ট্রিকশনের মধ্যে কিন্তু আমরা রাখতে পারবো। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় বসে যদি প্র্যাকটিস করো বিভিন্ন রকমের মেথড ব্যবহার করে বা আরো ক্লাস ব্যবহার করে, তাহলে কিন্তু তোমরা এই সকল আউটপুট গুলো তোমরা দেখতে পারবা। এই সকল আউটপুট দেখারও কিন্তু প্রয়োজন রয়েছে। পলিমরফিজম চ্যাপ্টারের কিছু হোমওয়ার্ক দেয়া রয়েছে, এগুলো তোমরা করবে। এখন আমি তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড ইনহেরিটেন্স চ্যাপ্টারটি দেখাবো। এটি আমাদের সিলেবাসের 11 নম্বর অধ্যায়ে রয়েছে। তো এখানে কন্টেন্টস গুলো রয়েছে, আমাদের এই যে কন্টেন্টস গুলো, আমরা এই কন্টেন্টস গুলো অনুযায়ী দেখব। 11তম অধ্যায়টা কমপ্লিট করার পরে ইনহেরিটেন্স, তোমরা ইনহেরিটেন্স সম্পর্কে জানবে, ইনহেরিটেন্স কি সেটা বলতে পারবে। এছাড়াও তোমরা ইনহেরিটেন্স কত প্রকার, কি কি ইনহেরিটেন্সের সুবিধাগুলো জানবে। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স ব্যবহার করে তোমরা সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে এবং তোমরা এখান থেকে জানবে যে বেস ক্লাস কি, ডিরাইভ ক্লাস কি, প্যারেন্ট ক্লাস কি বা চাইল্ড ক্লাস কি, এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত তোমাদের ইনহেরিটেন্স সম্পর্কে নলেজ হবে বলে আমি আশা করি। তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যে স্টেট ইনহেরিটেন্সটা কি আসলে সেটা আমাদের জানা দরকার। আমরা যখন এই বইটি যখন আমরা প্রথম অধ্যায় পড়ি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে কিন্তু সেটা পড়েছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়েছিলাম আমরা। তাহলে সেই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে তার কিন্তু ইনহেরিটেন্স অর্থ কি আসলে আমরা যদি আবার একটু চিন্তা করি, সেই প্রথম অধ্যায়ের সেই আমরা সংজ্ঞাটা যদি আমরা চিন্তা করি, ইনহেরিটেন্স শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইনহেরিটেন্স হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি অবজেক্ট প্যারেন্ট অবজেক্টের সকল বৈশিষ্ট্য ও বিহেভিয়ার ধারণ করে, তাকে ইনহেরিটেন্স বলে। বাস্তব জীবনে যদি আমরা চিন্তা করি ইনহেরিটেন্সকে ভালোভাবে বোঝার জন্য, পিতা এবং পুত্র চিন্তা করলে তাহলে কিন্তু আমরা ইনহেরিটেন্সের ধারণা ক্লিয়ার হয়। যেমন পিতার অনেক বৈশিষ্ট্য কিন্তু তার সন্তান ধারণ করে এবং উত্তরাধিকার সূত্রে কিন্তু পিতার অনেক বিষয়, তার অ্যাসেট গুলো, তার বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু সন্তান কিন্তু পেয়ে থাকে। এই বিষয়টাকে যদি আমরা মনে মনে চিন্তা করি তাহলে কিন্তু আমরা ইনহেরিটেন্স বুঝতে অনেক সহজ হবে। তো আমরা ইনহেরিটেন্স কেন ব্যবহার করি সেটাও আমাদের জানা দরকার। যখন আমরা কোনো ক্লাস তৈরি করি এবং আমরা যদি চাই ওই ক্লাসের মেথড বা মেম্বার এলিমেন্টকে পুনরায় ব্যবহার হবে এক্সিস্টিং ক্লাস থেকে, এর মাধ্যমে কিন্তু ইনহেরিটেন্সকে বাস্তবায়ন করার সঠিক একটি উপায়। তারপরে আমরা জানবো যে টাইপস, ইনহেরিটেন্স কত প্রকার। ইনহেরিটেন্স 4 প্রকার: সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিলেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এখন আমরা দেখে নেই যে ইনহেরিটেন্স ব্যবহার করার সুবিধা কি। অবশ্যই কোনো একটি বিষয় ব্যবহার করার পূর্বে তার সুবিধা জানা দরকার যে আমরা কেন সেটাকে ব্যবহার করব। প্রথমে কি, অপ্রয়োজনীয় কোডকে কমায় কিন্তু ইনহেরিটেন্স ব্যবহার ফলে, কোডের ব্যবহারযোগ্যতা সরবরাহ করে, কোডের সাইজকে হ্রাস করে এবং কোডের পঠনযোগ্যতা উন্নত করে। এ সকল কোডকে ব্যবহার করার পর সহজে প্যারেন্ট ও চাইল্ড ক্লাসকে ম্যানেজ ও ভাগ করা সম্ভব। ইনহেরিটেন্স ব্যবহারের ফলে আমরা এই সকল সুবিধাগুলো কিন্তু পাচ্ছি। তার কিছু অসুবিধাও রয়েছে, সেটা খুবই সামান্য। যে ইনহেরিটেন্স পদ্ধতিতে বেস ক্লাস ও চাইল্ড ক্লাস খুব টাইটলি মানে শক্তভাবে কিন্তু কাপড় করা থাকে। ফলে কি হয়, প্যারেন্ট ক্লাসে যদি কোনো চেঞ্জ করি আমরা বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসে যদি আমরা কোনো পরিবর্তন করি কোনো কোডের, তাহলে কি হয় সেটার ইফেক্ট কিন্তু
চাইল্ড ক্লাসেও কিন্তু সেটার ইফেক্টটা কিন্তু পড়ে। বেসিক স্ট্রাকচার অফ ইনহেরিটেন্স, আমরা যখন ইনহেরিটেন্সটাকে ব্যবহার করব তার স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে ক্লাস থাকবে। ক্লাস আমরা জানি যে ক্লাস তো কিওয়ার্ড লিখতেই হবে। প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসকেও আমরা প্যারেন্ট ক্লাস বলি। তারপরে কি থাকবে, তার অধীনের কোডগুলো থাকবে এখানে। এরপরে আমরা যখন চাইল্ড ক্লাসকে ডিক্লেয়ার করব, ক্লাস লিখবো, আবার চাইল্ড ক্লাস। এরপরে আমরা এই ইনহেরিট করব এই ক্লোন ব্যবহার করে। আসলে এর মাধ্যমে কিন্তু আমরা কি করি, ইনহেরিট সম্পন্ন করি এই সিম্বলটা ব্যবহারের ফলে কিন্তু। এরপরে কি লিখবো, প্যারেন্ট ক্লাসের নাম লিখবো, মানে এই ক্লাসটি। তাহলে কি হবে, প্যারেন্ট ক্লাসের সকল বৈশিষ্ট্য পেয়ে যাবে চাইল্ড ক্লাস। এরপরে থাকবে কি, চাইল্ড ক্লাসের কোডগুলো থাকবে। এভাবেই কিন্তু আমরা ইনহেরিটেন্সের একটা বেসিক স্ট্রাকচার কিন্তু এটি। আমরা ইনহেরিট করার সময় কিন্তু আমাদের এই স্ট্রাকচারটাকে আমাদের মনে রাখতে হবে যে আমরা ইনহেরিট করলে কোন সিম্বল ব্যবহার করব। প্যারেন্ট ক্লাসকে কিন্তু আমাদের পরে লিখবো, তারপরে আমরা আগে চাইল্ড ক্লাসকে লিখতে হবে, তারপরে এই ক্লোন সিম্বল, তারপরে প্যারেন্ট ক্লাস। এরপরে আমরা দেখব যে ডিসক্রাইব বেস এন্ড ডিরাইভড ক্লাস। বেস ক্লাস কি সেটা আমাদের জানা দরকার, ডিরাইভড ক্লাস কি সেটা আমরা এখান থেকে আমরা জানবো। বেস ক্লাসকে আমরা সুপার ক্লাস বলি, আবার প্যারেন্ট ক্লাসও বলি, কিন্তু তা মূলত কি হয়, বেস ক্লাস থেকে আমাদের এই ক্লাস থেকে কিন্তু কি হয়, ইনহেরিট কিন্তু হয়। এই বেস ক্লাসের কোডগুলোকেই কিন্তু অন্য ক্লাসটি কিন্তু পেয়ে থাকে। এরপর রয়েছে ডিরাইভ ক্লাস, একে আমরা বলি সাব ক্লাস বলি, অথবা এক্সটেন্ডেড ক্লাস বলি, অথবা আবার চাইল্ড ক্লাসও কিন্তু বলি। এই ক্লাস থেকেই কিন্তু কি হয়, বেস ক্লাসকে ইনহেরিট করা হয়। তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। তা প্রথমে থাকে কি বেস ক্লাস, প্রথমে থাকে বেস ক্লাসকে আমরা ইনহেরিট করবে কি, ডিরাইভ ক্লাস করবে। এটাকে আমরা বলবো আসলে কি, তাহলে এটাকে আমরা বলবো প্যারেন্ট ক্লাস, এটাকে আমরা বলবো হচ্ছে চাইল্ড ক্লাস। এই টোটাল বিষয়টাই কি, আসলে টোটাল বিষয়টাই কিন্তু ইনহেরিটেন্স। এরপর আমরা দেখব যে ডিসক্রাইব ইনিশিয়ালাইজেশন অফ বেস ক্লাস। কিভাবে বেস ক্লাসকে ইনিশিয়ালাইজ করা হয়। তো আমরা জানি যে আসলে যখন বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস তাকে কেন অন্য একটি ক্লাস ইনহেরিট করবে, মূলত কি তার ভিতরে প্রয়োজনীয় অনেক মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার মেথড থাকবে। এজন্যই কিন্তু কি হবে, এজন্যই কিন্তু তাকে ইনহেরিট করার প্রয়োজন হবে, তার মধ্যে সে ধরনের রিসোর্স থাকবে বিধায় কিন্তু। তো সুতরাং সাব ক্লাস তৈরি হওয়ার আগে কিন্তু সুপার ক্লাস অবজেক্ট তৈরি হওয়া প্রয়োজন। কিন্তু আমরা এটাকে কিভাবে আমরা ডিফাইন করব, যদি আমরা সিনট্যাক্স দেখি, প্রথমে ক্লাস লিখব, এরপর বেস ক্লাসের নাম লিখব, তারপর এখানে আমাদের ব্র্যাকেট থাকবে, ডেটা মেম্বার থাকবে, এই সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসের, এরপর মেথডগুলো থাকবে। তো আমরা জানি, এখন আমরা দেখব যে এক্সপ্লেইন সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পর্কে আমরা জানবো। তো আমরা দেখেছি যে আসলে ইনহেরিটেন্স কয় ধরনের, 4 ধরনের, তাই না। তার প্রথম অংশটি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্সে কি হয়, একটি বেস ক্লাস থাকে এবং একটি ডিরাইভ ক্লাস থাকে, এবং বেস ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে কি ডিরাইভ ক্লাস, মানে প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে হচ্ছে চাইল্ড ক্লাস। এই পদ্ধতিটাই হচ্ছে আসলে সিঙ্গেল ইনহেরিটেন্স। যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসের বিভিন্ন ধরনের ফিচারগুলো ইনহেরিট করবে কি, এই ডিরাইভ ক্লাস। এই পদ্ধতিটাই হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে এখানে থাকবে, একটি থাকবে বেস ক্লাস, একটি থাকবে ডিরাইভ ক্লাস, সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পন্ন হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি ইনহেরিটেন্সটা কিভাবে সম্পন্ন হয়, সিঙ্গেল ইনহেরিটেন্স। এখানে আমি দুটি এক্সাম্পল দিয়েছি। একটি হচ্ছে
ডেটা এলিমেন্ট বা ডেটা মেম্বার বা ফিল্ড ব্যবহার করে। তাহলে আমরা একটি ক্লাস নিলাম, এগুলো তো আমরা জানি যে ইউজিং সিস্টেম কেন লিখতে হবে, এগুলো তোমরা জানো। যে পাবলিক ক্লাস এমপ্লয়ি একটি ক্লাস নিলাম, তার যে মেম্বার ভেরিয়েবল রয়েছে সেটার নাম হচ্ছে কি স্যালারি, তার একটি মান দেওয়া রয়েছে। এরপরে আমরা আরেকটি ক্লাস নিলাম প্রোগ্রামার, এরপরে এটাকে আমরা ইনহেরিট করলাম এই সিম্বলের মাধ্যমে। কোন ক্লাসটাকে? এমপ্লয়ি ক্লাসটাকে। তাহলে কি হলো, প্রোগ্রামার ক্লাস এমপ্লয়ি ক্লাসকে কিন্তু ইনহেরিট সম্পন্ন হলো। তাহলে কি হলো, এই যে ডেটা মেম্বারটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে কি চলে আসলো। এরপরে আমরা নিলাম টেস্ট ইনহেরিটেন্স নামে আরেকটি ক্লাস নিলাম, আমরা স্বাভাবিকভাবেই আমরা ভয়েড মেইন লিখলাম। এখন আমরা প্রোগ্রামার ক্লাসের, কোন ক্লাসের আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব? প্রোগ্রামার ক্লাসের। এই জন্য আমরা p1 নিলাম এবং p1 এর মাধ্যমেই আমরা কি করব, এই মেম্বার এলিমেন্টগুলোকে কল করব। তাহলে একবার কল করলাম আমরা p1.salary, তাহলে কিন্তু কি হবে, এই স্যালারিটা কিন্তু কল হবে, যেহেতু স্যালারিটা এখন কোথায় রয়েছে, এখানে কিন্তু রয়েছে। তাহলে আমরা যেহেতু আমরা প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট নিয়েছি, প্রোগ্রামার ক্লাসের অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা স্যালারি এবং বোনাস দুটোকে আমরা দুটি মেম্বারকে কিন্তু অ্যাক্সেস করতে পারি ডটের সাহায্যে। তাহলে কিন্তু আমাদের মেসেজ আসবে স্যালারি, তারপরে আমরা অবজেক্ট ডট মেম্বার এলিমেন্ট, আবার p1 ডট বোনাস। তাহলে আমরা আউটপুটে কি পাবো, স্যালারি এবং বোনাসটাকে আমরা দেখতে পারবো। তাহলে এখানে আমরা কি ইনহেরিট করলাম, আমরা একটি ইনহেরিটেন্স সম্পন্ন করলাম এবং আমরা ডেটা মেম্বারকে আমরা ইনহেরিট করলাম, যে এই মেম্বারটা অটোমেটিক্যালি আমাদের ইনহেরিটেন্সের মাধ্যমে প্রোগ্রামার ক্লাসে চলে আসলো। আমরা প্রোগ্রামার ক্লাসের অবজেক্টকে ডিক্লেয়ার করলাম। এখন আমরা দেখব যে এখানে দেখলাম যে ডেটা মেম্বার বা ফিল্ড, এখন আমরা মেথড নিয়ে মেথডকে আমরা ইনহেরিট করব। অ্যানিমেল ক্লাসে একটি মেথড রয়েছে ইট, এটাকে আমরা ইনহেরিট করতে চাই। আবার একটি ক্লাস নিলাম যার নাম হচ্ছে ডগ। ডগ কি করবে, অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে এই ক্লোন সিম্বলের মাধ্যমে অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করলাম। তাহলে কি হলো, ভয়েড ইট কিন্তু এই মেথডটি কিন্তু কোথায় চলে আসলো, এখানে কিন্তু চলে আসলো। আর এখানে আমাদের রয়েছে ভয়েড বার্ক, তার একটি মেসেজ রয়েছে। তাহলে আমরা নতুন একটি ক্লাস ডিক্লেয়ার করি। এরপরে আমরা কোন ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করব, আমরা ডগ ক্লাসেরই কিন্তু অবজেক্ট ডিক্লেয়ার করব। কারণ কি, ডগ ক্লাসে কিন্তু এখন কি রয়েছে, ইট মেথডও রয়েছে, আবার বার্ক মেথডও রয়েছে। তাহলে আমরা d1.eat যদি আমরা কল করি, তাহলে আমরা কিন্তু আউটপুটে পাবো ইটিং। আবার যখন d1.bark যখন আমরা কল করব, তখন কিন্তু আমরা আউটপুটে পাবো বার্কিং। আমরা এই দুইটাকে কিন্তু আউটপুটে পাচ্ছি। তাহলে আমরা দুটি ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে আমরা ডেটা মেম্বারকে অ্যাক্সেস করা যায়, ইনহেরিট করা যায়, আবার হচ্ছে মেথডকে কিভাবে ইনহেরিট করে সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা একই সাথে ডেটা মেম্বার বা ফিল্ডও থাকবে, আবার মেথডও থাকবে। একই জিনিস আমরা একটু নতুন ভাবে একটু দেখালাম। তো এখানে আমাদের বেস ক্লাস হচ্ছে ভেরিকেল, এটিকে আমরা প্যারেন্ট ক্লাস বলি। এখানে রয়েছে আমাদের ডেটা মেম্বার রয়েছে ব্রান্ড, আর মেথড রয়েছে এই একটি, তার কিছু মেসেজ রয়েছে। তাহলে আমরা কার ক্লাস কি করবে, এই ভেরিকেলকে ইনহেরিট করবে। এই ভেরিকেলকে ইনহেরিট করলে কি হবে, তার সকল বৈশিষ্ট্য কিন্তু কার ক্লাসে চলে আসবে। তাহলে কি, এই দুটি ডেটা মেম্বার এবং মেথড কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে কোথায়, এখানে চলে আসবে। আর হচ্ছে কার ক্লাসের নিজের যে ডেটা মেম্বার রয়েছে সেটা হচ্ছে মডেল নাম্বার। তাহলে আমরা নতুন আবার একটি ক্লাস নেই প্রোগ্রাম নামে। তাহলে আমরা কোনটির অবজেক্ট ডিক্লেয়ার করব, আমরা কার ক্লাসের অবশ্যই করব, কারণ কি কার ক্লাসের মধ্যেই কিন্তু এখন ভেরিকেল ক্লাসের সব বৈশিষ্ট্যগুলো কিন্তু রয়েছে। তাহলে আমরা কার ক্লাসের অবজেক্ট নিলাম মাইকার, এরপর আমরা লিখলাম মাইকার ডট হন্ক, মানে তার এই যে মেথডটিকে আমরা কিন্তু কল করলাম ভেরিকেল ক্লাসের। এরপরে আমরা ব্র্যান্ড এবং মডেল নাম্বারটাকে আমরা কল করব মেথডের অবজেক্টের মাধ্যমে, সেটাকে আমরা সরাসরি আউটপুটে দেখাবো। কনসোল ডট রাইট নিয়ে আমরা লিখলাম মাইকার ডট ব্র্যান্ড। তাহলে কি হবে, এই ব্র্যান্ডটাকে আমরা এই অবজেক্টের মাধ্যমে কল করলাম ডেটা মেম্বারটাকে। এরপরে আবার মাইকার ডট ডেটা মডেল, এটাকে আমরা আবার কল করলাম। তাহলে আমরা আউটপুটে কি পাবো, আউটপুটে প্রথমে পাবো এই মেসেজটি পাবো, তারপরে পাবো হচ্ছে এইটি, তারপরে পাবো আমরা এটি। আমি আউটপুট লিখলাম না। আশা করি তোমরা বাসায় বিভিন্ন আঙ্গিকে এই সকল প্রোগ্রামগুলো করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ইনহেরিটেন্সের ধারণাটা কিন্তু ক্লিয়ার হবে। এরপর আমরা দেখবো যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স।
তাহলে কি মাল্টি লেভেল, তার মানে কি তার অনেকগুলো লেভেল রয়েছে। এখানে আমরা এই চিত্রের মাধ্যমে কি দেখতে পাচ্ছি, একটি বেস ক্লাস, এটাকে ইনহেরিট করছে কি ক্লাস বি, আবার বি ক্লাসকে ইনহেরিট করছে সি। কিন্তু তাহলে কয়টা লেভেল সম্পন্ন হচ্ছে, এখানে একটা লেভেল সম্পন্ন হচ্ছে, এজন্যই কিন্তু এটাকে আমরা বলি কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটাকে আমরা এজন্য বলি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যেমন বি ক্লাসের বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস হচ্ছে কিন্তু এ, আবার সি ক্লাসের বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস কিন্তু কি হচ্ছে বি। তাহলে এটাকে আমরা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখি, তাহলে আমাদের ধারণাটা আরো অনেক ক্লিয়ার হবে। তাহলে আমাদের সাধারণত কয়টি ক্লাস লাগবে, 3টি ক্লাস কিন্তু ন্যূনতম লাগবে মাল্টি লেভেল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করতে হলে। তাহলে আমরা প্রথমে একটি ক্লাস নিলাম অ্যানিমাল, তারপরে অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করবে কে ডগ, অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করলো হচ্ছে ডগ এই সিম্বলের মাধ্যমে। তাহলে কি হলো, ইট মেথডটি অটোমেটিক্যালি কি হলো এখানে চলে আসলো। তার মানে কি ডগ মেথডের মধ্যে এখন ইট এবং বার্ক দুটি মেথডই কিন্তু রয়েছে। এরপরে আরেকটি নতুন ক্লাস ডিক্লেয়ার করা হলো বেবি ডগ, সে ইনহেরিট করবে কাকে ডগ ক্লাসকে। তাহলে কি হবে, ডগ ক্লাসকে যদি সে ইনহেরিট করে তাহলে সে কি হবে, ডগ ক্লাসের সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে চলে আসবে। তাহলে কি আসবে, তাহলে আলটিমেটলি এই মেথডটি এবং এই মেথডটি দুটোই কিন্তু কি হবে এখানে চলে আসবে। তাহলে এখন বেবি ডগ ক্লাসের মধ্যে এখন ইট মেথড রয়েছে, বার্ক মেথড রয়েছে এবং উইপ মেথড রয়েছে, 3টি মেথড কিন্তু বেবি ডগের মধ্যেই রয়েছে। তাহলে আমরা যে একটি ক্লাস নতুন আবার একটা ডিক্লেয়ার করি ভয়েড মেইন এর জন্য, তো সেখানে আমরা বেবি ডগ, তার জন্য কি করব আমরা, যেহেতু বেবি ডগের মধ্যে এখন কি রয়েছে অ্যানিমাল ডগ সবগুলো মেথডের কিন্তু সবগুলো ক্লাসের মেথডগুলো কিন্তু রয়েছে এবং সেই ইনহেরিটেন্সের মাধ্যমে কিন্তু প্রাপ্ত হয়েছে। তাহলে d1 নামে একটি অবজেক্ট নিলাম, তাহলে d1.eat আমরা লিখতে পারবো, d1.bark লিখতে পারবো, d1.weep আমরা লিখতে পারবো। তাহলে আমরা আউটপুটে কি পাবো, ইটিং পাবো, বার্কিং পাবো, উইপিং পাবো। আমরা এই 3টি মেসেজ কিন্তু পাবো। কিন্তু আমরা শুধুমাত্র কিন্তু আমরা বেবি ডগ ক্লাসের অবজেক্ট শুধুমাত্র ডিক্লেয়ারের মাধ্যমে কিন্তু কল করার মাধ্যমে কিন্তু আমরা এই সকল আউটপুটগুলো কিন্তু পেলাম। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কিভাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করতে হয়। এরপরে দেখবো আমরা যে মাল্টিপল ইনহেরিটেন্স, আমরা দেখেছিলাম যে ইনহেরিটেন্স 4 ধরনের, তার 3 নম্বরে আমরা দেখেছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স। সি শার্প মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না, কিন্তু কেন করে না সেটা আমরা দেখব। আসলে এখানে ক্লাস এ রয়েছে আবার ক্লাস বি রয়েছে, দুটি ক্লাসকে একই সময়ে সি ক্লাস ইনহেরিট করতে চাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা ইনহেরিটেন্সটা কিন্তু সি শার্প সাপোর্ট করবে না এবং কি ধরনের এরর দেখাবে সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। কিন্তু মাল্টিলেভেল ইনহেরিটেন্সটা এই ধরনের যে এখানে একটি বেস ক্লাস এবং এখানে একটি বেস ক্লাস, দুটি বেস ক্লাসকে ইনহেরিট করবে অন্য একটি ক্লাস, এই থিমটাই হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো সাধারণত আমরা যদি মাল্টিপল ইনহেরিটেন্সের ফরম্যাট যদি আমরা দেখি, সাধারণত কি থাকে, আমাদের ক্লাস এ থাকে, ক্লাস বি থাকে। তাহলে ওই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি সি ক্লাস এ এবং বি ক্লাসকে ইনহেরিট করার চেষ্টা করছে। এ এবং বি ক্লাসকে যখন চেষ্টা করবে তখন কি হবে, সে ইনহেরিট করতে পারবে না, তখন কি হবে একটি এরর দেখাবে এবং সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর দেখাবে। কম্পাইল টাইম এরর দেখালে সে কি করবে, ইনহেরিট কিন্তু করতে পারবে না। এবং এটা না করার কারণ, এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যে সি শার্প সরাসরি মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না, কিন্তু ইন্টারফেসের মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমরা পরবর্তী অধ্যায়ে আমাদের এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা পরবর্তী অধ্যায়ে ইন্টারফেস ব্যবহার করে মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা ইমপ্লিমেন্ট করব এবং সেটাকে আমরা শিখব। আমাদের আরেকটি ইনহেরিটেন্স রয়েছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এখানে একটি বেস ক্লাসকে অনেকগুলো ক্লাস ড্রাইভ ক্লাস তাকে ইনহেরিট করবে। যেমন এখানে আমি একটি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি যে আমাদের বেস ক্লাস রয়েছে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে আর্টস, সায়েন্স, কমার্স, 3টি ক্লাস। তার মানে একটি ক্লাসকে অনেকগুলো ক্লাস যদি ইনহেরিট করে তাকে আসলে আমরা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলতে পারি।
এবং সি শার্প হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে। তো আমরা এই উদাহরণটাকেই আমরা এই চিত্রে যেভাবে আমি লিখেছি যে স্টুডেন্ট ক্লাস, আর্টস ক্লাস, সায়েন্স, কমার্স, এটাকেই আসলে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখন দেখাবো, তাহলে তোমাদের হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে আমাদের মূল ক্লাস রয়েছে কি স্টুডেন্ট, তার একটি মেথড রয়েছে ভয়েড পেইন্ট, এবং তার একটি মেসেজ রয়েছে যে দিস স্টুডেন্ট। তাহলে আর্টস স্টুডেন্টস আরেকটি ক্লাস, সে কি করবে স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে কি হলো এই কনসোল ভয়েড পেইন্ট এই মেথডটি কি হলো ভয়েড পেইন্ট, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি হলো এখানে চলে আসলো। তাহলে আর্টস স্টুডেন্ট তার এই ক্লাসের মেথড থাকলো কয়টি ভয়েড পেইন্ট এবং ভয়েড পেইন্ট 1, দুটি কিন্তু মেথড এখন সে ধারণ করছে। এরপর আবার সায়েন্স স্টুডেন্ট সেও কিন্তু কি করছে স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে। তার মধ্যেও কি হচ্ছে এই মেথডটি কিন্তু আবার কি এখানেও কিন্তু আসছে যে ভয়েড পেইন্ট। তাহলে তার সায়েন্স স্টুডেন্টের মেথড থাকছে কয়টি ভয়েড পেইন্ট এবং ভয়েড পেইন্ট 2, দুটি মেথডকে কিন্তু সে ধারণ করছে। এরপরে রয়েছে কমার্স স্টুডেন্ট, সেও কিন্তু স্টুডেন্ট ক্লাসকে কি করছে ইনহেরিট করছে। তাহলে তার মধ্যেও কি আসছে এই পেইন্ট মেথডটি কিন্তু চলে আসছে, প্রিন্ট মেথডটি। তাহলে এর মধ্যেও কি দুটি মেথড থাকছে। তাহলে এখানে থাকছে প্রিন্ট 1, এখানে থাকছে প্রিন্ট 2, এখানে থাকছে প্রিন্ট 3। তার মানে প্রিন্ট মেথডটি কিন্তু এখন সবগুলো ক্লাসের মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের মাধ্যমে। এখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করি। প্রথমে আর্টস স্টুডেন্টের অবজেক্ট ডিক্লেয়ার করি এস নামে, এরপরে সায়েন্স স্টুডেন্টদের জন্য একটি এসএস নামে একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এবার কমার্স স্টুডেন্টের জন্য সিএস নামে অবজেক্ট ডিক্লেয়ার করলাম। তাহলে আমরা জানি যে প্রিন্ট মেথডটি কিন্তু সবার রয়েছে। তাহলে এস সায়েন্স আর্টস স্টুডেন্টের ক্লাসের এই দুটি মেথডকে আমরা অবজেক্টের মাধ্যমে কল করলাম। তাহলে আমরা কি পাবো আমরা আউটপুটে কিন্তু পাবো দিস স্টুডেন্ট পাবো আমরা, এরপরে পাবো আমরা ইজ আর্টস স্টুডেন্ট, ইজ আর্ট স্টুডেন্ট। এরপরে আবার পরবর্তী যে সায়েন্স স্টুডেন্টের জন্য এই অবজেক্টের মাধ্যমে যদি আমরা কল করি তাহলে আমরা পাবো এই মেসেজটি আমরা পাবো। যেহেতু আমরা স্ল্যাশ এন ব্যবহার করি না তাই কিন্তু আমাদের একই লাইনে দেখাবে console.writeLine, কিন্তু দুটি মেসেজ কিন্তু একই লাইনে কিন্তু শো করছে। এরপরে আবার কমার্স স্টুডেন্টের যে অবজেক্ট সিএস তার মাধ্যমে আমরা কল করলাম প্রিন্ট এবং প্রিন্ট 3 কে। তাহলে আমরা আউটপুটে আমরা পাবো দিস স্টুডেন্ট ইজ কমার্স স্টুডেন্ট। আশা করি তোমরা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা আশা করি পারবে এই সকল বিষয়গুলো। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তোমরা বাসায় বসে এই অধ্যায়টি পড়ার পরে কমপ্লিট করার পরে তোমরা এই হোমওয়ার্কটি তোমরা করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো বা মেইল করতে পারো। আর তোমরা ইনহেরিটেন্স অধ্যায় বা পূর্বের পলিমরফিজম অধ্যায় এছাড়াও আমরা যে সকল অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ পড়িয়েছি এই সকল অধ্যায়গুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এই সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। যেহেতু আমরা থিওরিতে আমরা কনসোল মোডে লিখছি, তাহলে আমরা এই সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্রোগ্রামগুলো বইতে যেগুলো দেয়া রয়েছে বা আমি তোমাদেরকে যে সকল উদাহরণগুলো দেখিয়েছি এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তোমরা এছাড়াও তোমরা ইন্টারনেট থেকেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু সমাধান কিন্তু করতে পারো। কারণ প্রোগ্রামিং এ যদি তোমরা দক্ষ হতে পারো তাহলে কিন্তু তোমরা নিজের কর্মসংস্থান কিন্তু নিজেরাই তৈরি করতে পারবে বলে আমি আশা করি। তোমরা যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চাও তাহলে skills.gov.bd এই ওয়েবসাইটে যাবে। এছাড়াও দক্ষতা বাতায়নের ফেসবুক পেজেও তোমরা এটি দেখতে পারবে। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।